জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়ার আগের দিন সন্ধ্যায় আমার বৌদি খুব খুশি মনে মায়ের কাছে এসে বলল, মা, এবছর তো প্রথম জামাই ষষ্ঠী, বাবা অনেক কিছু আয়োজন করেছেন। কাল আমাদের সঙ্গে পিউকে নিয়ে যাই, ওর ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আমি খুশি হয়ে হ্যাঁ বলতে যাব, তখনই মা মুখটা গম্ভীর করে বলল, বৌমা, একটা কথা বলি, মন দিয়ে শোনো। তোমাদের উপরের ঘরে বড্ড বেশি গরম, দুপুরবেলা একেবারে দাঁড়ানো যায় না। প্রথম ষষ্ঠীতে জামাইকে তো ভালো কিছু একটা দিতেই হবে। তা আজে বাজে খরচ না করে বরং বাবাকে বলো একটা এসি কিনে দিতে। এখন তো মাসে মাসে টাকা দিয়েও এসি, ফ্রিজ, টিভি কেনা যায় শুনেছি। অত খরচা করার থেকে দরকারি জিনিস করাটাই বেশি দরকার নয়? তুমি কি বলো? কথাগুলো শুনে নতুন বৌদি তো থ হয়ে গেল, কিন্তু আমি খুব বেশি অবাক হলাম না। এতদিন তো দেখছি মায়ের কাছ থেকে এটা অনেকটাই স্বাভাবিক আচরণ মনে হলো। আমাদের দুজনের থেকে সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া না পেয়ে মা আবার বলল, না, আমার আরামের জন্য তো আর বলছি না বৌমা, তোমাদের ভালোর জন্যই বলছি। দেখো, যা ভালো বোঝো করো, পরে যেন আবার আমার নামে দোষ দিও না। এই গরমে তোমাদের কথা ভেবেই বলা। আমি উচিত জবাব দিতে গিয়েও কিছু বলতে পারলাম না, কারণ তাতে ঝগড়া, অশান্তি, চিৎকার চেঁচামেচি হতো। বৌদিকে হয়তো আরো কঠিন কতগুলো কথা শুনতে হতো। তবে তার প্রতিবাদের প্রত্যাশা করেছিলাম, যার প্রতিবাদের প্রত্যাশা করেছিলাম সে একেবারে নির্বিকার, আর তিনি হলেন আমার ঠাকুমা। আমি ভীষণ আশ্চর্য হয়ে গেলাম ঠাকুমাকে চুপ থাকতে দেখে। আমার ঠাকুমা পরিবারের হেড, প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন তিনি। যেমন পড়াশুনো তেমনি ব্যক্তিত্ব। ওনার পেনশনের টাকাতেই সংসারের বেশিরভাগ খরচা হয়। দাদা বাবা কাউকেই এখনো সংসারে সেভাবে খরচ দিতে হয় না, তাই ওনার কথার উপরে কেউ কথা বলতে পারে না। বৌদি হয়তো ঠাকুমার থেকে কিছু আশা করেছিল, কিন্তু কোনো সাড়া না পেয়ে ছলছল চোখে মন খারাপ করে ঘর থেকে চলে গেল। আমি ঠাকুমাকে বললাম, তোমার কি এটা ঠিক মনে হলো ঠাম্মা? বৌদির কাছে আমাদের সবার মুখ ছোট হয়ে গেল। আমি না হয় ছোট মুখে বড় কথা বলতে পারিনি, তুমি তো বড় হয়ে ছোট মানসিকতাটা ধরে শুধরে দিতে পারতে। ঠাকুমা তখন মন দিয়ে বই পড়ছিলেন। আমার দিকে একবার মাত্র তাকিয়ে অল্প হেসে আবারও পড়ায় মন দিলেন। কোনো উত্তর করলেন না। পরদিন সকাল সকাল দাদা বৌদি বেরিয়ে গেল। দেখলাম বৌদির মনে সেই আনন্দ আর নেই। আমার শুধু মনে হচ্ছিল, আমার শ্বশুরবাড়িতে যদি আমার সঙ্গে এমন ব্যবহার করা হয় তখন আমি কি করব? আমার মায়েরই বা তখন কেমন লাগবে? মা কেন বোঝে না তারও একটা মেয়ে আছে, তাকেও শ্বশুরবাড়ি পাঠাতে হবে। এসব ভাবতে ভাবতে দেখি বাবা অনেক বাজার করে এনেছে। 2-3 রকমের মাছ, মাংস, দই, মিষ্টি। মা দেখেই হাই হাই করে চিৎকার করে উঠল। ঠাকুমা ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে জানালেন তিনিই বাবাকে টাকা দিয়ে বাজারে পাঠিয়েছিলেন এই সব আনার জন্য, এবং আজকের যাবতীয় রান্না তিনিই করবেন বলে ঘোষণা দিলেন। মা অবাক হয়ে তাকিয়ে থাকলো, কারণ জিজ্ঞেস করতে তিনি স্পষ্ট করে কিছু বললেন না। শুধু বললেন সবাইকে রান্না করে খাওয়ানোর শখ হয়েছে তাই। আমি অবাক হয়ে ভাবলাম, বাড়িতে তো মাত্র 4 জন মানুষ, তাহলে এত আয়োজন কেন হচ্ছে? ঠাকুমাকে রান্নাঘরে একটু সাহায্য করলাম। খানিক পরে ঠাকুমা বলল স্নান সেরে নিতে। স্নান সেরে বেরিয়ে আসতেই দেখলাম মামার বাড়ির প্রত্যেকে আমাদের বাড়িতে এসেছে। আমাদের বাড়িতে যেহেতু ষষ্ঠীর নিয়ম নেই, তাই মা কোনো বছর ষষ্ঠীতে যেতে পারে না। ঠাকুমা কথায় কথায় এটা জানান যে
সবাইকে গতকাল রাতে উনি নিমন্ত্রণ করেছে এখানে আসার জন্য। জমিয়ে একটা খাওয়া দাওয়া হবে, আনন্দ উৎসব হবে। সেদিন জল আসন পাতা থেকে শুরু করে খাবার পরিবেশন ওই বয়সে ঠাকুমা নিজেই হাতে সব কিছু করলো। অনেকদিন পর হই হুল্লোড়ে বেশ একটা আনন্দের পরিবেশ হলো। সন্ধ্যায় সবাই চলে গেল চা খেতে। চা খাওয়ার সময় বসে দেখি মায়ের মুখে এক অদ্ভুত শান্তির ছায়া, চোখের কোণে জল চিকচিক করছে। চা দিতে দিতে মা ঠাকুমাকে বলল, সংসার থেকে আমার শ্রেষ্ঠ জিনিসটি পাওয়া হয়ে গেছে মা। মেয়েরা বাবা মা প্রিয় মানুষটিকে ছেড়ে শ্বশুর বাড়িতে আসে, কিন্তু নারীর টান তো রয়েই যায় বলুন। বাপের বাড়ির মানুষকে মূল্য দিলে মেয়েরা শ্বশুর বাড়িকে স্বর্গ মনে করে। সত্যি বলতে এই দিনটার স্বপ্ন প্রতিটা মেয়েই মনে মনে দেখে থাকে। ঠাকুমা তখন মৃদু হেসে বলে, ঠিকই তো বলেছ। এই যে আমার দিদি ভাইয়েরাও তো আর কয়দিন পর বিয়ে থা হবে, শ্বশুর বাড়ি থেকে দামি দামি জিনিসপত্র আবদার করবে, তা মেটানোর সামর্থ্য আমাদের আছে বই কি। কিন্তু সেটা হলেও তো তোমার মনে কেমন একটা খটকা লাগবে, তাই না? মেয়েরা সব কিছুর বিনিময়ে বাবা মায়ের সম্মানটুকুই আশা করে, তার বেশি কিছু চাই না। আমরা মেয়েরাই যদি মেয়ের মা হয়ে অন্য বাড়ির মেয়েটাকে না বুঝি, তাহলে কিভাবে সংসার টিকবে বৌমা? ঠাকুমার এই ঝিকে মেরে বউকে শেখানোর পলিসিটা মা বেশ ধরতে পেরেছেন। তখন কোনো উত্তর না করলেও রাতে খেতে বসে দাদাকে ফোন করে সবার খবরাখবর নেওয়া শুরু করলেন। বাড়ি ফিরেই ওদের ঘরের জন্য একটা এসি অর্ডার দিলেন, আর মাসে মাসে ইএমআই দিয়ে সেটা পরিশোধ করার পরিকল্পনা করলেন। এটা নতুন বৌদিকে আমাদের বাড়ি থেকে দেওয়া একটা ছোট্ট উপহার। বুঝলাম সবসময় বাক্য প্রতিবাদ না করে পরিস্থিতি দিয়েও সবটা বোঝানো যায়, ভুলটা শুধরে দেওয়া যায়। একই ঘটনা নিজের সঙ্গে ঘটলে কেমন অনুভূতি হয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পর মানুষটি বুঝতে পারে। শ্বশুর বাড়িটাও মেয়েদের নিজেরই বাড়ি। বোঝানো দরকার জিনিসের নয়, সম্পর্কের মূল্য দেওয়া বেশি জরুরি। চোখে আঙুল দিয়ে দেখানোর দরকার সুসম্পর্ক জিনিস দেওয়া নেওয়া নয়, আন্তরিকতার আদান প্রদানে গড়ে ওঠে। আদর্শ পরিবার গড়ে তোলা কঠিন ঠিকই, কিন্তু অসম্ভব কিছু না।